ইনসাফ ভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে আলেম সমাজের সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে সমাজে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে তাদের সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। তারেক রহমান প্রতিশ্রুতি দেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে। শফিকুল হকের প্রতিবেদন। ঢাকায় প্রথমবারের মতো দেশের বিভিন্ন মসজিদের ইমাম খতিবদের নিয়ে বৃহৎ পরিসরে জাতীয় সম্মেলনের আয়োজন করল সম্মিলিত ইমাম খতিব পরিষদ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে ইমাম খতিবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালন, তাদের মর্যাদা প্রতিষ্ঠা সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। বাস্তবায়ন না করে এড়িয়ে যাওয়া হচ্ছে, তাহলে মনে করবো দেশ পরিবর্তন হবে না, নতুন করে বিপ্লব ঘটিয়ে পরিবর্তন ঘটাইতে হবে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার কথা জানান তিনি। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। হীন স্বার্থে ধর্মীয় অপব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে আলেম সমাজকে সতর্ক করেন তারেক রহমান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ ইমাম খতিবগণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাআল্লাহ ন্যায়পরায়ণতা। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মুয়াজ্জিন আলেম ওলেমা পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। বিএনপি সবসময় ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী তৎপরতা রোধে সোচ্চার জানিয়ে তারেক রহমান বলেন, ইমাম মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। শফিকুল হক, ৭১, ঢাকা। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে। ঢাকায় সফররত কমনওয়েলথ সেক্রেটারির সঙ্গে আগামী নির্বাচন নিয়ে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা। তবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ও ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিয়েছেন জামাত ও এনসিপি। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবী। চলছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। প্রার্থীদের একের পর এক প্রশ্ন করছেন এনসিপি আহ্বায়ক সহ অন্যান্য শীর্ষ নেতারা। 23 ও 24 নভেম্বর চলবে এই সাক্ষাৎকার পর্ব। এরপর ঘোষণা হবে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা। 6 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত চলে এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি। 1484 জন কিনেছেন এনসিপির মনোনয়ন ফর্ম। অনলাইনে 723 জন ও অফলাইনে কিনেছেন 761 জন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন কমনওয়েলথের সেক্রেটারি শার্লি বোচোয়ে। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন শার্লি। বৈঠকের বিষয়বস্তু নিয়ে কথা বলেন 3 রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব দেখছে না বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে আপনার নির্বাচনে যেতে হবে, তাদের মতামত নিয়ে সংসদে আসতে হবে, সরকারে আসতে হবে। তার মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব। দেশ সেদিকে যাচ্ছে। আমরা বিএনপির পক্ষ থেকে বহুদিন ধরে বলে আসছি, আমরাও সেদিকে এখন সবাইকে আমরা মনে করি দেশ একটি ভালো নির্বাচনের দিকে যাবে। পরে বৈঠক করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সবার সমান সুযোগের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। জাতি ঐক্যবদ্ধ একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ প্রায় সেই 17-18 বছরের আর জুলাই আন্দোলনের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির এটা একটা গণ আকাঙ্ক্ষা।
ফলে এখানে কোনো আশঙ্কার কোনো প্রশ্ন নেই। যদি কোনো অপশক্তি নির্বাচনকে ভণ্ডুল করার, নির্বাচনকে না করার অথবা নির্বাচনকে ভোট কেটে আগে 14, 18, 24-এর মতো করতে চায়, জনগণ সেটা প্রতিরোধ করবে। 4 সদস্যের প্রতিনিধি দল নিয়ে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কোনো শঙ্কা দেখছেন না তিনিও। তবে নির্বাচন সুষ্ঠু করতে সরকারকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান তার। তারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব। তবে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে। তাহলে সকল রাজনৈতিক দলের আস্থার জায়গাটা নিশ্চিত করে তারপরে নির্বাচনে গেলে সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে এবং সুষ্ঠু হবে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাতে সফররত কমনওয়েলথ সেক্রেটারি শার্লি বোচোয়ে আসন্ন নির্বাচনে জনগণের বিষয় দেখতে চান বলে জানান দলগুলোর নেতারা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। কোনো আসন না পেলেও এনসিপি তার আদর্শ, নীতি ও লক্ষ্যে অটুট থাকবে। কোনো ধরনের ক্ষমতা কিংবা আসনের জন্য তারা কারোর সাথে সমঝোতা করবে না। রোববার এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাথে সাক্ষাৎকার অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগ, নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড দেখা হচ্ছে না। রাশেদ আনিসের প্রতিবেদন। চলছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। প্রার্থীদের একের পর এক প্রশ্ন করছেন এনসিপি আহ্বায়ক সহ অন্যান্য শীর্ষ নেতারা। 23 ও 24 নভেম্বর চলবে এই সাক্ষাৎকার পর্ব। এরপর ঘোষণা হবে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা। 6 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত চলে এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি। 1484 জন কিনেছেন এনসিপির মনোনয়ন ফর্ম। অনলাইনে 723 জন ও অফলাইনে কিনেছেন 761 জন। কি প্রশ্ন করা হচ্ছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের? ইন্টারভিউ বোর্ডে আমাকে যেটা প্রশ্ন করলেন, কেন নির্বাচন করতে চাই, এনসিপিতে কেন আসলাম, আমার এলাকাতে আমার সম্ভাবনা কতটুকু, বাংলাদেশ গড়ার জন্য নতুনভাবে কিভাবে আমরা বাংলাদেশ গড়ব, এই নিয়ে আমাকে প্রশ্ন করেছে। এনসিপিতে সবাই যারা আছেন তারা সবাই তরুণ উদ্যোক্তা, যারা লিডিং পাওয়ার আছেন, এই আলোকেই আমি এনসিপিতে সম্পৃক্ত হয়েছি। দলটির শীর্ষ নেতারা বলছেন এনসিপি এখন নির্বাচনের পথে হাঁটছে, তবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো ঠিক হয়নি বলে অভিযোগ তাদের। এনসিপির এই মনোনয়ন প্রক্রিয়ার সবচেয়ে বড় চমক সৎ ব্যক্তিদের রাজনীতিতে নিয়ে আসা। যেভাবে মানুষ আগে দলের নাম দেখে, মার্কা দেখে ভোট দিয়ে আসতো, এখন বর্তমানে মাঠের সেই অবস্থা আর নেই। ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামবো, সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে। দলটির আহ্বায়ক বলছেন একটি সাজানো ও সমঝোতার নির্বাচনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এনসিপি এর বিপক্ষে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে একটি আসন না পেলেও সমঝোতার নির্বাচন করবে না তার দল। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এনসিপি এই ধরনের নির্বাচন, এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দেবে না, বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান নিব। আমরা এককভাবে 300 আসনে আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের নিজেদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে চাই। এনসিপির মনোনয়নের সকল প্রক্রিয়া হবে সুষ্ঠু। সব তথ্য সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রাথমিক তালিকা প্রকাশের পরপরই তারা নির্বাচনী প্রচারণায় নামবেন বলছেন দলটির নেতারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা। সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিন বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। সকালে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেন সেনাপ্রধান। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য। অনুষ্ঠানে সেনাপ্রধান 71 মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন, স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে
আমরা পথ চলছি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। সেনাপ্রধান বলছেন ওই নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক সহযোগিতা করবেন তারা। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেওয়া হয়। এর মধ্যে 2024-25 ও 2025-26 এই 2 মেয়াদে নানা অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে দেওয়া হয় বিশিষ্ট সেবা পদক। নাদিয়া শারমিন, 71, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা নেই। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ছোট ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস প্রস্তুত আছে। শারমিনীরা রিপোর্ট। গেল সপ্তাহে রাজধানীর মিরপুরে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা। চলতি মাসে পুরনো ঢাকায় একই কায়দায় গুলি করে আরেক হত্যাকাণ্ডের ঘটনা। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে। তবে রবিবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা নেই। না, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রসেশন এগুলি সংখ্যা বেড়ে যাবে। জুলাই মাসে যে সময় আমরা দায়িত্ব নিচ্ছি, এর আগে এটা তো আপনারাই বলছেন অবনতি ছিল, ওর থেকে তো উন্নতি গেছে। এই আমাদের এই 1-1.5 বছরের চেষ্টা উন্নতির দিকে গেছে। পরপর দুদিনে দেশের ভূমিকম্পের ঘটনায় জনমনে আতঙ্ক রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ফায়ার সার্ভিস পরিস্থিতি মোকাবেলায় কতটা প্রস্তুত? এটা হলো পরিমাণের উপর নির্ভর করে। এই ছোটোখাটোগুলি যেমন প্রস্তুত, আপনি দেখছেন ফায়ার সার্ভিস সাথে সাথেই কিন্তু রেসপন্স করছে। কিন্তু খোদা না করুক বড় ধরনের কিছু হলে কি ধরনের, ওইটা তো সেই সময় বোঝা যাবে। প্রশ্নের জবাবে বলেন, 2009 সালের পরে দেওয়া অস্ত্রের কোনো লাইসেন্স নবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। 2009 সালের থেকে এর পরে যেসব হাতিয়ারের ইগুলি দেওয়া হয়েছিল, স্পেশালি যদি সরকারি কর্মচারী হয়, শুধু তাদের ক্ষেত্রে শুধু কনসিডার করে। শারমিনীরা, 71, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারত সরকারকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার এই চিঠি পাঠানো হয় বলে রোববার জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চিঠি দেয়া হয়েছে নাকি পরে দেয়া হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, পরশুদিন দেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে সোমবার শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হয় মৃত্যুদণ্ড, আর রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনের কারাদণ্ড হয় 5 বছরের। এদের মধ্যে শেখ হাসিনা ও কামাল 2024-এর 5ই অগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের 2 মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন জেড খান পান্না। রোববার মামলা দুটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ডিসেম্বর ও 7 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া এদিন বিচারকদের ছবি ও অপমানজনক কমেন্ট ফেসবুক, টিভি, পত্রিকা থেকে মুছে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। 1 মাস পর আজ ফের ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান 13 সেনা কর্মকর্তাকে। গুমের 2 মামলায় সকাল 11টার দিকে তাদেরকে নেওয়া হয় কাঠগড়ায়। এদিন শুনানির শুরুতেই বিচারকদের ছবি, অপমানজনক কমেন্ট ফেসবুক, টিভি, পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলতে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নিজের থেকে আদালত স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই 2 জনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময়ে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে। পরে ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এ সময় আইন সবার জন্য সমান বিষয়টি মনে করিয়ে দেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন
সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত। তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান, আদালত বলেছেন হ্যাঁ সময় হলে উনি আবার শুনবেন। আর এরপরে নেক্সট তারিখ রাখছেন যেটা ফর ফ্রেমিং দ্য চার্জ, এরপরের তারিখে আপনারা একটা আবেদন দিয়েছিলেন ভার্চুয়াল, হ্যাঁ ভার্চুয়ালে যেটা আবেদন দিচ্ছি ওইটার জন্য তাজুল ইসলাম সাহেব যিনি আছেন উনি সময় চাইছেন একটা, যে ফর ফিক্সিং এ ডেট ফর হিয়ারিং রাষ্ট্রপক্ষ, যে কারণে আমরা বলছি আমরা এক বলছিলাম যে পরে 2 মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলায় শেখ হাসিনার আইনজীবী হিসেবে স্টেট ডিফেন্স হিসেবে জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া পলাতক অন্যান্য আসামিদের জন্য নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নাই। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি গুমের অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে, যার তদন্ত এখনো চলছে। তদন্তকারী কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার করেছেন এবং আমরা এটা ট্রাইব্যুনালকে জানিয়েছি যে ভবিষ্যতে এই জিয়াউল হাসানের মামলায় জিজ্ঞাসাবাদের সময় যদি আইনজীবীকে উপস্থিত থাকতে হয়, তার এই আইনজীবী যিনি বিশেষভাবে ওইখানে কোনো সমস্যা তৈরি করেন এরকম কোনো লোককে যাতে না দেওয়া হয়, সেটা আমরা ভবিষ্যতে হয়তো প্রেয়ার করবো যদি দরকার হয়। শুনানি শেষে সেনা কর্মকর্তাদের কারাগারে পাঠানো হয়। মানুল মারুফ, ৭১, ঢাকা। পূর্বাচলের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে 3 মামলার রায় 27 নভেম্বর। রোববার ঢাকার একটি আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তারিখ ধার্য করেন। এই মামলায় সব মিলিয়ে আসামির সংখ্যা 47 জন। এদিকে মামলাটিতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সুমন মাহমুদের রিপোর্ট। পূর্বাচলে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া পৃথক 3টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 আসামির বিরুদ্ধে আগামী 27 নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আদালত। দুদকের প্রসিকিউটর জানান, এই মামলায় তারা অপরাধ প্রমাণ করতে পেরেছেন। দুদকের পক্ষে আমরা আর্গুমেন্ট যুক্তিতর্ক শুনানি করেছি শেখ হাসিনার মামলায়, এবং একজন আসামি খুরশিদ আলম, মোহাম্মদ খুরশিদ আলম, উনিও ওনার পক্ষে কথা বলেছেন। আর আগামী 27/11/2025 ইংরেজি তারিখে রায়ের জন্য ধার্য আছে। এদিন মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সদস্য খোরশেদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী, আর অন্যান্য আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে আসামিদের। দুদকের পক্ষে আমরা আমাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি, মানে শেখ হাসিনার? আমাদের প্রত্যাশা, আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি। আশা করি আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি। সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। গত 17 নভেম্বর পৃথক 3 মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত, আর গত 31 জুলাই এই মামলাগুলোর অভিযোগ গঠন করা হয়। এতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসিক প্রকল্পের 6টি প্লট নিজেদের পক্ষে বরাদ্দ নেন আসামিরা। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। শুক্রবারের ভূমিকম্পে ঢাকায় প্রায় 300 ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাজুক। রোববার সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, যেসব ভবন সংস্কার করেও নিরাপদ হবে না সেগুলো ভেঙে ফেলা হবে। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় দ্রুত কিছু ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। রুহুল আমিনের রিপোর্ট। ভূমিকম্পের ঝুঁকি যে রাখাল বালকের গল্পের মতো নয়, তা আরেকবার প্রমাণ হয়েছে গত শুক্রবার। সকালবেলার সেই ঝাঁকুনি প্রাণ নিয়েছে অন্তত 10 জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। এরপর আরও 2টো ছোট ছোট কম্পনে নগরবাসী এখন বেশ আতঙ্কিত। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকার উন্নয়ন নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এই সেমিনারে উঠে আসে ভূমিকম্প প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজুক চেয়ারম্যান জানান, শুক্রবারের কম্পনে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরীক্ষা করা হচ্ছে। এখন কিন্তু লোকের সবারই একটা সজাগ হয়েছে বলে আমি মনে করি যে না, আসলে একটা ভূমিকম্প হইতে পারে। তো সুতরাং আমি মনে করি এটাই আমাদের জন্য একেবারে একটা এক্সট্রিম টাইম। এখন আমাদের একটা ইনিশিয়েটিভ
নিতেই হবে। ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন খুঁজে বের করে ভেঙে ফেলার কথাও জানান রাজুক চেয়ারম্যান। এখন যে কোনো বিল্ডিং করতে গেলে তাকে আর্থকোয়েক প্রুফ যে ডিজাইন সেটা আমাদের কাছ থেকে নিতে হবে। ভবিষ্যতে আর কোনো বিকল্প নেই। যে বিল্ডিংগুলোকে এখনও আর্থকোয়েক সহনীয় করা যায়, ওই যে রেট্রোফিটিং বা আদার্স কাজগুলো করে সেগুলো আমাদের করতে হবে। আর থার্ড হলো যে আমাদেরকে কিছু বিল্ডিং রাখাই যাবে না, যেটা রাখলে যান মালের ক্ষতি হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, শুক্রবারের ভূমিকম্প সর্বোচ্চ সতর্কতা। ঝুঁকিপূর্ণ এলাকা ও ভবনের কর্তৃত্ব নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে, কোনো ছাড় দেয়া যাবে না। সর্বোচ্চ সময়ে আমরা পৌঁছে গেছি, যেখানে আমাদের দ্রুততার সাথে বিশেষজ্ঞদের সাথে বসে আমরা আসলে ঝুঁকি কেমন করে অ্যাসেস করব এবং ঝুঁকি নিরূপণে কি কাজ করব সেটা করে ফেলতে হবে। কোন কোন জায়গাতে ফল্ট লাইনগুলো আছে, কোন কোন জায়গাতে প্রভাবগুলো পড়তে পারে, ঢাকা শহরে কোন কোন জায়গা বেশি ঝুঁকিপূর্ণ, এগুলো চিহ্নিত করে সরকারকে কর্তৃত্ব নিতে হবে, কর্তৃত্ব অ্যাজিউম করতে হবে এবং প্রয়োজনে আরোপ করতে হবে বিধিনিষেধ। শুক্রবারের ভূমিকম্প পর্যালোচনা ও করণীয় নির্ধারণে সোমবার অংশীজনদের নিয়ে আলোচনায় বসছে রাজুক। রুহুল আমিন, একাত্তর, ঢাকা। সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি তুলেছেন বরিশালের সচেতন নারীরা। এছাড়া প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারা সবার আগে তাদের অধিকার বাস্তবায়নের কথা ভাবছেন। তারা জানান, দীর্ঘ বছরের ভোটারবিহীন নির্বাচন দেখে বিশেষ করে নতুন নারী ভোটাররা ভোটের দিনের পরিবেশের কথাও বলছেন। বিধান সরকারের প্রতিবেদন। বরিশালের নারী ভোটারদের সাথে কথা বলার সময় ঘুরে বারবার আসে নারী সুরক্ষার বিষয়টি। তারা মনে করেন প্রার্থী বা দল তাদের ইশতেহারে সুরক্ষার বিষয়টি যুক্ত করবে। যারা নারীদের সুরক্ষার জন্য ভাববে এই করবে, আমরা ওইরকম একটা প্রার্থী যাচাই করব। কোনো প্রকার বাধা যেন সৃষ্টি না হয়, একদম নিরিবিলি গিয়ে যেন নিজের যারে ইচ্ছা তারে দিতে পারি, এটাই চাই। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এবং নারীদের ক্ষেত্রে সবকিছু ভালো করতে পারবে, আমি তাদেরকে চাই। একটা সরকার অবশ্যই আমাদের দরকার, যেটা আমাদের জন্য সেফটি দিতে পারবে। আর কর্মজীবী নারী ভোটাররা চাচ্ছেন কর্মক্ষেত্রে নিরাপত্তা আর নিশ্চয়তা। তারা এও মনে করেন নির্বাচনের মাধ্যমে যে দলের প্রার্থীরা তাদের আশ্বস্ত করতে পারবেন, তারা সেই প্রার্থী বেছে নেবেন। উন্নয়নের ক্ষেত্রে সামগ্রিকভাবে দেশের একটা অবস্থানকে ভালো করবে। এখন যে অবস্থা আছে মোটামুটি ভালো আছে, সেইভাবেই আমরা থাকতে চাই, যাতে আমাদের চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। এদিকে জেলায় 6টি সংসদীয় আসনের মধ্যে কেবল বাসদ থেকে বরিশাল সদর আসনের জন্য মনীষা চক্রবর্তী একমাত্র নারী প্রার্থীর তালিকায় আছেন। তিনি জানান, দীর্ঘদিন তিনি বরিশালের মানুষের নানা সামাজিক আন্দোলনের সঙ্গে আছেন, তাই আগামী নির্বাচনে সাধারণ মানুষও তার সঙ্গে থাকবে। আমরা তো নারীদের অধিকার নিয়ে সবসময় বরিশালে নারীদের জন্য এখানে ডে কেয়ার সেন্টার, পাবলিক টয়লেট, কর্মজীবী নারী হোস্টেল এবং নারীদের জন্য একটা ভালো পরিবেশ, এটা নির্মাণের আন্দোলন সবসময় করে এসেছি। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি তুলেছেন বরিশালের নারীরা। এর মধ্যে বরিশাল জেলায় নারী আসনে ভোটের ব্যবস্থা থাকার দাবি নিয়ে জরিপ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। মনোনয়ন ভিত্তিক যেটা হচ্ছে, যে সংরক্ষিত আসনে সেই মনোনয়ন না, সরাসরি জনগণের সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা চাচ্ছি। এ বিষয়ে আমাদের একটা জরিপ চলছে মহিলা পরিষদের সারা দেশব্যাপী। বরিশালের 6টি আসনে এবার 11,13,266 জন নারী ভোটার ভোট দেবার তালিকায় রয়েছে, যা পুরুষ ভোটারের চেয়ে মাত্র 27,033 ভোট কম। বিধান সরকার, একাত্তর, বরিশাল। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে।